এই কাকড়াঝালার গ্রামে বেশ অনেক বছর পর এমন বিয়ে দেখা গেল। গ্রামের এক আশ্চর্যকর একের পর এক ঘটনার কারণে কেউই বিয়ে করার সাহস পায় না। আর আজ পালকি করে যাচ্ছে তার স্বামীর বাড়ি। বেশ রাত হয়েছে। গ্রামে এ সময় অনেকেই এখন ঘুমে বিভোর, বলা যেতে পারে প্রায় 10টা বাজে। গ্রামের মানুষের কাছে এটিই যেন মধ্যরাত। শুভঙ্কর বসে আছে তার নতুন বউয়ের পাশেই। দুজনের ভিতরেই যেন এক অস্বস্তি কাজ করছে। দুজনেই বেশ চুপচাপ। তবে হঠাৎ করে শুভঙ্কর তার দুহাত দিয়ে তার বউয়ের ঘোমটাটা খুলতে যাবে এমন সময় তার দুহাত কাঁপছিল। বুকের ভিতর কেমন যেন একটা আলাদা অনুভূতি আর সংকোচ কাজ করছিল। তবু সে মনে বল নিয়ে দুহাত এগিয়ে আস্তে আস্তে ঘোমটাটা খুলতে লাগলো। ঘোমটা খুলতেই সে তৎক্ষণাৎ আতকে উঠল। বাবা, তোমার সাথে কিছু দরকারি কথা ছিল আমার। বল বাবা, কি বলবি? বাবা, আমার আসলে পাশের গ্রামের চন্দ্রিমাকে ভীষণ পছন্দ হয়েছে। তোমারও তো বয়স হয়েছে, তাই ভাবছিলাম এইবার বিয়েটা করেই ফেলি। হ্যাঁ, তা তুই ভালোই ভেবেছিস, কিন্তু এ গ্রামের কাহিনী তো জানিসই। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। আজ পুরোহিতের সাথে যাব, দিনক্ষণ ঠিক করে আসব। তা বেশ, যা। তা আমি আর কি বলবো, তোর যেটা ভালো মনে হয় কর। আমার সম্পূর্ণ মত আছে তোর ইচ্ছায়। আচ্ছা বাবা, আমি তাহলে চলি, পুরোহিতের কাছে যেতে হবে। এই গ্রামে বিয়ে হওয়ার পরপরই নববধূর মৃত্যু হয়। কেউ আর নতুন বউ নিয়ে সংসার করতে পারে না। সকলেরই বাসর রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। আর তার পরদিন নতুন গৃহবধূর লাশ পাওয়া যায়। এসব কেন হয় তা কেউই জানে না। বিগত অনেকগুলো বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। এই গ্রামে কেউই এই ভয় আর বিয়েই করে না, সকলেই অবিবাহিত রয়ে গেছে। কিন্তু এইবার আর সুভাষ ভয়ে দমিয়ে থাকবে না। তার পাশের গ্রামের একটি মেয়ে চন্দ্রিমাকে তার ভীষণ পছন্দ হয়েছে। প্রথম দেখাতেই যেন ভালোবেসে ফেলেছে। তাকে সে এবার বিয়ে করেই ছাড়বে। তবে প্রত্যেক বিয়ের বাসর রাতেই যে এমন ঘটনা ঘটে, সেটির সমাধান পেতে সুভাষ যাচ্ছে এ গ্রামের পুরোহিতের কাছে, যদি তিনি কোনো সমাধান দিতে পারেন এই আশায়। সামনেই মন্দির, সেখানেই ওই পুরোহিত থাকে। সুভাষ এক পা দুপা করে ঢুকছে মন্দিরের ভিতর। ঢুকতেই দেখে পুরোহিত বসে আছে। মনে হচ্ছে যেন গভীর ধ্যানে মগ্ন আছেন। তিনি পুরোহিত হলেও এসব বিভিন্ন সমস্যার সমাধান তিনি দেন। তাই কেউ সমস্যায় পড়লে এই পুরোহিতের কাছেই সবাই আসে। পুরোহিত মশাই, পুরোহিত মশাই। কে? আমি, পুরোহিত মশাই। সুভাষের কথায় পুরোহিত তার চোখ জোড়া খুলে দিল। সুভাষ বেশ ইতস্তত বোধ করল। কি চাই তোর? পুরোহিত মশাই, আমি বিয়ে করতে চাই। তবে আপনি তো জানেনই সব, এ গ্রামে দীর্ঘদিন যাবৎ কোনো বিবাহ হয় না, আর হলেও পরদিন লাশ পাওয়া যায়। তবে তবে শেষ কোথায়? এসব নিয়ে তুই আমার মাথা ঘামাস না, যা ইচ্ছে হয় হতে দে, নয়তো তোর ঘোর বিপদ হবেই বলে দিচ্ছি। এইভাবে চললে তো একসময় এই গ্রামে পুরুষের সংকট দেখা দিবে। জনমানবহীন হয়ে পড়বে পুরো গ্রাম, কোনো অস্তিত্বই থাকবে না এই গ্রামের। এসব আর আমি শুনবো না, তুই এখান থেকে চলে যা। এ বিষয়ে আমাকে যা বলেছিস বলেছিস, আর কাউকে কিচ্ছুটি বলবি না। তবে তবে আবার কি? একটি বিয়ের শুভক্ষণ কবে সেটি যদি একটু বলে দিতেন। নিজের বিপদ নিজেই ডেকে আনছিস, তাই তো? তবে কালই আছে একটি শুভ দিন। এখন যা তো এখান থেকে, আমায় আর বিরক্ত করিস না। পুরোহিতের এ কথা শুনে সুভাষ আর কোন উত্তর দিল না। সে তার মতো চুপ করে বের হয়ে আসে মন্দির থেকে। তার পুরো চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। সাবধান হতে গিয়েও সাবধান হতে পারল না। এদিকে কালই শুভক্ষণ, বিয়ের সব জোগাড় আয়োজন কাল সন্ধ্যার আগেই করতে হবে। চন্দ্রিমার বাবা মাকেও রাজি করাতে হবে। অনেক কাজ তার। তবে
আজ সে কিছুই করবে না, যা করবে কালকে করবে। দেখতে দেখতে বাড়ির সামনে চলে এসেছি। যাই গিয়ে ঝটপট শুয়ে পড়ি, কাল অনেক কাজ বাকি। আজ সারাদিন সুভাষের উপর দিয়ে ভীষণ ধকল গিয়েছে। চন্দ্রিমার পরিবারকে রাজি করিয়ে এত তাড়াহুড়ো করে বিয়ে করে তাকে বাড়িতে আনা ভীষণ কষ্টের ছিল। বেশ ক্লান্ত তার শরীরটাও এখন নেতিয়ে পড়েছে। সে নিজের ক্লান্তি ভাবটা লুকিয়ে এক পা দুপা করে আস্তে আস্তে চন্দ্রিমার পাশে এসে বসল। বিছানায় এক হাত ঘোমটা টেনে চন্দ্রিমা বসে আছে। তার ঘোমটাটি সুভাষ হাত বাড়িয়ে তুলতেই দেখে এক ভয়ঙ্কর বিভৎস চেহারা। সাথে সাথে তার বুকটা যেন খচ করে ওঠে। এ তো আমার চন্দ্রিমা নয়। সুভাষ এমন রক্তমাখা চেহারা দেখে একদম ভরকে যায়। সে মনে মনে আন্দাজ করছিল আজ রাতেই তার সাথে কিছু একটা ঘটবে, আর ঠিক তাই হলো। তার এমন বিভৎস চেহারা দেখে ভয়ে যেন থরথর করে কাঁপছে। চোখ দুটো বড় করে তাকিয়ে রয়েছে তার দিকে। কি তুমি? আমার চন্দ্রিমা কোথায়? সুভাষের মুখে এমন কথা শুনে মেয়েটি হা হা করে হেসে ওঠে। পুরো বাড়ি যেন তার হাসির শব্দে কেঁপে উঠল। কে তুমি? কি চাও? তোদের মৃত্যু। কি কেন? কি করেছি আমি তোমার? অনেক ক্ষতি করেছিস, অকারণে আমার প্রাণ নিয়েছিস তোরা, তাই সকল গৃহবধূকেও আমি ছাড়ব না। না না, এমনটা করো না। আমি চন্দ্রিমাকে ভীষণ ভালোবাসি। তুমি ওকে ছেড়ে দাও দয়া করে। বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। তুই আমাকে দিতে পারবি না, আমি জানি। এ অসম্ভব ব্যাপার। বিশ্বাস করো, আমি পারবো। এভাবে তো নির্দোষ মানুষদের প্রাণ চোখের সামনে চলে যাবে, এ তো মানায় না। আমি চাই এই গ্রামে কোনো পুরুষ মানুষ মারা গেলে তার সহধর্মিণীকে একসাথে যেন চিতায় জ্বালিয়ে না দেওয়া হয় আমার মতো। বহু বছর আগে আমার বিয়ের দিনে হঠাৎ আমার স্বামীর মৃত্যু হয় বাসর রাতে। এরপর আমার স্বামীর সাথে সাথে আমাকেও তার পাশের চিতায় জ্যান্ত পুড়িয়ে দেয়। এই গ্রামের নিয়ম নাকি এটা? তবে এই অন্যায়ের পর আমার আত্মা কিছুতেই মুক্তি মেলে না। আমার আত্মা ঘুরে বেড়ায় চারদিকে, কিছুতেই শান্তি পায় না। তাই প্রতিজ্ঞা করেছি, এই গ্রামে যারই বিয়ে হবে সেই নবদম্পতিকে আমি মেরে ফেলে আমি আমার প্রতিশোধ নেব। তুই পারবি এই গ্রামের নিয়ম বদলাতে? পারবি এই সব মেয়েদের জীবন বাঁচাতে? হ্যাঁ, আমি পারবো। আমি কথা দিচ্ছি এই গ্রামে আর কখনোই এমন হবে না। আমি জানি তুই পারবি না, এটি কেউই পারবে না। তাই তোর সহধর্মিণীকেও আমি ছাড়বো না। দয়া করে ছেড়ে দাও চন্দ্রিমাকে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, এমন আর কখনো হবে না। যদি হয় সেদিনই তুমি প্রাণ নিও, কিন্তু আমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও। বড্ড ভালোবাসি আমি ওকে। ঠিক আছে, যা। এটি কিন্তু মনে রাখিস, আমি আজ গেলাম। তবে তোর কথা যদি তুই না রাখিস, সেদিনই তোর স্ত্রীর শেষ দিন হবে। একথা বলেই তার রূপ পাল্টে গিয়ে চন্দ্রিমার রূপে ফিরে আসে। আর সুভাষও তার ভালোবাসার মানুষকে পেয়ে খুশিতে নির্বাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে।
আজ আমার কাজ শেষ, আমি বাড়ি গেলুম রে নিতাই। যা, আমি আর কিছুক্ষণ থাকবো। বউ বাড়ি নেই, এখন কি করব বল। সে কি রে, বৌদি চলে গেছে? গিন্নি তার বাবার বাড়িতে গেছে, রান্না বান্না তো করা নেই। ভাবছি একটু পর হরণ কাকার ভাতের হোটেল থেকে ভাত খাবো। ঠিক আছে, তাই খাস, আমি গেলাম রে। আমি হাতের কাজ শেষ করে গায়ের পথ ধরে হরণ কাকার হোটেলের দিকে রওনা হলাম। আমার নাম নিতাই, পেশায় একজন কৃষক। অন্যের জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করি। তবে কিছুদিন আগেও আমার নিজের অনেক জমি ছিল, এখনও অল্প কিছু আছে, তবে তা বেশি দিন থাকবে বলে মনে হয় না। কারণ আমার কিছু বাজে অভ্যাস আছে, যার কারণে ধীরে ধীরে সব জমি হারাতে বসেছি। সাথে আমার সোনার সংসারটাও শেষ। গিন্নি রাগ করে বাবার বাড়ি চলে গেছে, আর এটা তো সবাইকে বলাও যায় না। গিন্নি চলে যাওয়ায় খারাপ লাগছে, কিন্তু কি আর করার। তাসের নেশায় আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি। আজ রাতেও আমার ক্ষেতের পাশে তাসের আসর জমবে, সেখানে মধ্যরাত পর্যন্ত চলবে তাস খেলা। ও কাকা, এক পিস ইলিশ ভাজা দিয়া ভাত দাও তো দেয়নি। ইলিশ যে দিতে করছিস, টাকা আছে তোর কাছে? এখন নাই, তবে আজ রাইতে ঠিকই হইব। আজ রাইতে তোর কে টাকা দিয়া যাইব হনি? কি কাকা, ভুলে গেছো নাকি? আজ রাতে ডাঙ্গার পাড়ে আসর জমার কথা। একদম ভয় লাগেছি রে, কি কারবো, বয়স হয়ে আছে, আগের মতো কিছু মনে রাখতে পারি না। আচ্ছা কাকা, তাহলে রাতের বেলায় ডাঙ্গার পাড়ে আসবো, আমারে ছাড়া তোরা তো আর খেলতে পারবি না। হরণ কাকা আমাদের থেকে একটু বয়স্ক, কিন্তু তার ভাগ্য খুবই ভালো। এত মাস ধরে তাস খেলে আসছে, কখনো তাকে কখনো হারতে দেখিনি। তাস খেলে অনেক সম্পদ গড়েছে সে। আমি ভাত খেয়ে আবারও খেতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সারাদিন খেতে কাজ করে রাতে তাসের আসরে সময় কাটাই। এটাই আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এখন রাত আনুমানিক 12টা বাজে। পুরো গ্রাম ঘুমে তলিয়ে আছে, শুধু জেগে আছে তারাই যারা রাতের বেলা এই ডাঙ্গার বারে তাস খেলতে আসে। আজ বাহিরে বিদঘুটে অন্ধকার। আমি হ্যারিকেন হাতে ডাঙ্গার পারে আসি, এখনও কেউ আসেনি। আমি নিজের ক্ষেতের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি। মাঝে মাঝে আমার নিজেকে অনেক বেশি খারাপ মনে হয়। তাস খেলা তো আর ভালো কোনো জিনিস নয়। এই তাসের জন্য আমি জমি জায়গা, নিজের সোনার সংসার সব খুইয়েছি। এখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। নিজের জীবন নিয়ে আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মনে হলো আমার শরীরটা ভারী হয়ে আসছে। কেমন যেন অস্বস্তি কাজ করছে নিচের ভিতর। মনে হচ্ছে আমার দিক থেকে এক জোড়া চোখ খুব হিংস্রভাবে তাকিয়ে আছে। আমি চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। ঠিক তখনই মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। মুহূর্তে আমার সারা শরীর শিউরে উঠল। পেছনে তাকাবো কিনা, সে মুহূর্তে আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল,
শেষ রাত নিতাই। কথাটা কানে আসতে আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। কে পিছনে আছে? কে বলছে এসব? আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাই, কিন্তু কি আশ্চর্য, পিছনে কেউ নেই। আমি চারপাশে চোখ বুলিয়ে নেই, কোথাও কেউ নেই। কেউ কি লুকিয়ে আছে ক্ষেতের মধ্যে? বুকের ভেতর অজানা এক ভয়ের সৃষ্টি হয়। এক দৌড়ে বাড়ি চলে যাওয়ার ইচ্ছা করছে। আজ এতক্ষণ হয়ে গেল, কিন্তু তাসের আসর জমতে কেউই আসছে না। আমি বাড়িতে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেলাম রমেশ এসেছে। রমেশকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এখন আর ভয় লাগবে না। এখানে কেউ ছিল না। হ্যাঁ, আমি একটু বেশি ভাবছিলাম, তাই ভুল শুনেছি। আজ এত দেরি হলো যে তোর? না আর বলিস নে, প্রতিদিন ডাঙ্গার বারে আসতে চাইলে বউ খুব সমস্যা করে। আর তাই তো আমি বউকে মেরে। কথাটা বলতে গিয়ে হঠাৎ থমকে চাই। আমি নিজের দোষ নিজেই এখন স্বীকার করতে যাচ্ছিলাম। আমাকে চুপ হয়ে যেতে দেখে রমেশ কেমন যেন সন্দেহের চোখে আমার দিকে তাকালো। হঠাৎ পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে উঠল। কে নিতাই, চুপ হয়ে গেলি যে? বউকে মেরেছিস? আমি পাশ ফিরে হরণ কাকাকে দিকে প্রচণ্ড অবাক হয়ে গেলাম। শুধু আমি না, রমেশও অনেক অবাক হয়েছে। এতক্ষণ তো হরণ কাকা এখানে ছিল না, হঠাৎ কখন সেখানে দাঁড়িয়েছে বুঝতেই পারলাম না। কি আর করবো, সে নিজেই তো জগাজাটি করে বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমিও আর নিতে যাব না। কিন্তু কাকা, তুমি কখন এসেছ? এই এক্ষুনি আসলাম, তোদের গল্প করতে দেখে এখানে এসে দাঁড়িয়েছি। তোরা গল্পে ডুবেছিলি, তাই আমাকে খেয়াল করিসনি। হরণ কাকার কথায় সায় দিলাম আমি। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আচ্ছা চলো, আমরা তাসের আসরে গিয়ে বসি। আচ্ছা, কানাই যে আসলো না? কানাই আজ আসবে না, তার বউ তাকে গ্রামের মানুষ দিয়ে মার খাইয়েছে। বেচারা এখন ব্যথায় কাতরাচ্ছে। আমার আর কোনো সমস্যা নেই। বউ থাকলে তাস খেলা ছেড়ে দিতে বলতো। বউ যেহেতু নেই, সমস্যাও নেই। আমি, রমেশ আর হরণ কাকা তিনজন মিলে গোল হয়ে বসি। হরণ কাকা তাস বের করে। আমরা তিনজন তাস খেলায় ব্যস্ত হয়ে পড়ি। আর তখনই হঠাৎ আমার গা ছমছম করে ওঠে। একটা কান্নার শব্দ ভেসে আসে আমার কানে। আমি তাস খেলা ছেড়ে চারদিকে তাকিয়ে দেখি, হঠাৎ হরণ কাকা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, গিয়ে নিতাই, কি হয়েছে? কান্নার শব্দটা থেমে যায় আর আমি আবারও খেলায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণ পর আবার হাসির শব্দ ভেসে আসে। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে শিউরে উঠি। কেউ যেন খিলখিলিয়ে হাসছে। আমার প্রাণটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ আমি সামনে দেখিয়ে ভয়ে কাঁপতে থাকি। ঠিক সামনে বরাবর একটা বড় বট গাছ আছে, আর সেই বট গাছের উপর সাদা শাড়ি পরা একটা মেয়ে। এই মেয়েটাই খিলখিলিয়ে হাসছিল এতক্ষণ। কাঁপতে দেখে হরণ কাকা ও রমেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই নিতাই, কি হয়েছে তোর? এমন কাঁপছিস কেন? আমি কাঁপতে কাঁপতে আমার আঙ্গুল দিয়ে বট গাছের দিকে ইশারা করি। তারা দুজন বট গাছের দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আমি ভালো করে লক্ষ্য করতেই দেখি বট গাছে কেউ নেই। বট গাছে তো কেউ নেই, কাউরে দেখতেছি না তো। কিন্তু আমি তো একটু আগে সাদা শাড়ি পরা একটা মেয়েকে এই গাছের উপরে বসে থাকতে দেখেছি। হয়তো ভুল দেখেছ। তোমার মনের শান্তির লজ্ঞা আমরা না হয় বট গাছের কাছে যাইয়া দেখি। হতে পারে কেউ হয়তো বট গাছের পিছনে লুকায় আছে। হরণ কাকার কথা মতো আমরা বট গাছের দিকে এগোই। বট গাছের উপরে কেউ নেই। পিছন দিকে দেখতো কেউ আছে কিনা। আমি আর রমেশ বট গাছের পিছনে তাকাই, আর যা দেখি তা দেখে আমাদের সর্বশরীর শিউরে উঠে।
হারুন কাকা মৃত অবস্থায় পড়ে আছে, তার ঘাড়ের কাছে রক্ত লেগে আছে। মনে হচ্ছে কেউ যেন ঘাড়ে কামড় দিয়ে তার ধারালো দাঁত দিয়ে তার শরীরে রক্ত সব চুষে নিয়েছে। রক্তশূন্য মুখটা পড়ে আছে। আমি ও রমেশ বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে চলে যাই। হারুন কাকা যদি বাড়াই যায় তাহলে এতক্ষণ আমাদের সাথে তাছের আসরে গিয়েছিল। দাঁড়াইছাস কাকা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কাকা, কি হচ্ছে এসব? বুঝতে পারছি না কিছু। মুহূর্তেই হরণ কাকা ভয়ঙ্কর এক নারী মূর্তিতে রূপান্তরিত হয়। পরনে সাদা শাড়ি, ভয়ঙ্কর এই মেয়েটিকে দেখে রমেশ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু আমি আমার চোখের সামনে আমার মৃত স্ত্রী পল্লবীকে দাঁড়িয়ে থাকতে দেখি। পল্লবী, তুমি? কিন্তু এ কি করে সম্ভব? যেভাবে সম্ভব হইছে আমারে মাইরা ওই গাঙ্গের পারে পুইতা রাখছস। তোরে আমি অনেক ভালোবাসতাম, মা বাবা নিজের পরিবার ছাইরা আমি তোর কাছে আসছিলাম, কিন্তু তুই কি করলি? আমারে রাইতের বেলা গলা কাইটা টুকরা টুকরা কইরা এখানে পুইতা রাখলি। আমার ভুল হয়ে গেছে পল্লবী, আমারে তুমি ক্ষমা করে দাও। মাফ করুম? মাফ করলে তো শান্তি পাবো না। তোরে আমি তাস খেলতে নিষেধ করাই তুই আমারে মাইরা ফেলছস। আমার ভুল হয়ে গেছে, আমি তখন সজ্ঞানে এইসব করি নাই। আমিও এখন সজ্ঞানে নাই, আগের মতো সহজ সরল নাই। তোর গুরু হরণ কাকারেও তো আমি মাইরা ফেলছি, এখন তোরে মারবো। আর রমেশ তারে ছাইরা দিলেও দিতে পারি, যদি কালকা থাইকা তাস খেলা ছাড়ে তাইলে। তারে আর মারবো না, কারণ পোলাটা ভালোই ছিল, তুই তারে তাস খেলা শিখাইছস। আমার মাইরা না, না, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে তাস খেলবো না। তোরে জীবন থাকা অবস্থায় অনেক সুযোগ দিছি, কিন্তু এখন আর না। মরার লাইগা প্রস্তুত হনি তাই? এই বলে ভয়ঙ্কর বিভৎস চেহারা পল্লবী আমার কাছে গিয়ে আসে, আর তারপর তার ধারালো দাঁত আমার ঘাড়ে বসিয়ে দেয়। ব্যথায় যন্ত্রণায় আমি চটপট করতে থাকি, চিৎকার দিয়ে উঠি, কিন্তু সে আমার চিৎকার কে শুনবে? বাঁচাও! রমেশ, কি ঘটেছে রাতে সব খুলে বলতো? আমাদের একমাত্র তুই বেঁচে আছিস। আমি নিজ চোখে যা দেখেছি তা খুলে বলছি, এর বেশি কিছু আমি জানি না। আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু আজকে পর থেকে আমি আর কখনোই তাস খেলবো না। দুপুরের কড়া রোদে চিতার আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। চিতায় যে শুধু আমার বাবার লাশটি জ্বলছে তা নয়, বাবার লাশের সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের পরিবারের প্রতিটি আশা ভরসার স্বপ্নগুলো। আসলে কোনো মানুষই একা মরে না, অনেকগুলো মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন এসব নিয়ে মরে। আমার বাবার উপার্জনের টাকায় আমাদের পরিবার চলত। আজ জমিদার মশাইয়ের ফসল শহরে বিক্রি করতে যাওয়ার সময় ভয়ঙ্কর এক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়। আমি শুভঙ্কর, দ্বাদশ শ্রেণীতে পড়ি। বাড়িতে আমার মা আর বিয়ের উপযুক্ত ছোট একটি বোন আছে। পরিবারের বড় সন্তান হিসাবে এখন আমার তাদের সব দায়িত্ব আমার কাঁধের উপর। বাবা মারা যাবার সাথে সাথে
মাথার উপরের ছাদটি যেন হারিয়ে গেল। একটা ভরসার হাত মাথার উপর থেকে হারিয়ে গেল। দুপুরের তীক্ষ্ণ রোদ যেন আমার গা পুড়িয়ে ফেলছে। বাবার চিতার আগুন নিভে যাওয়ার সাথে সাথে বাবার শেষ কার্য সম্পূর্ণ হবে। চিতার আগুন তো একটা সময় নিভে যাবে, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টের আগুন জ্বলছে তা কখন যে নিভবে বা নিভবে কিনা সেটা আমার জানা নেই। ধীরে ধীরে একটি সময় বাবার দেহকে পুড়িয়ে দেওয়া গনগনে আগুনটি নিভে গেল। আমিও তখন আস্তে আস্তে পা চালিয়ে হাঁটতে লাগলাম বাড়ির পথে। বাড়িতে আমার মা আর একমাত্র ছোট বোন তমা আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমার ছোট বোন তমা কাছে এসে আমাকে বলল, দাদা, বাবার শেষ কার্য শেষ করে এসেছো দাদা। আমাদের এখন কি হবে দাদা? বাবাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? এই ভিটে ছাড়া আমাদের আর কিছুই নেই খোকা। আমাদের সংসার কেমন করে চলবে? আমি কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। তমা এবং মায়ের কথার কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই আমার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। বাবার মৃত্যুর সাথে সাথে সংসারের সব দায়িত্ব আমার কাঁধের উপর পড়েছে। এখন আর আমি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সংসারের হাল ধরতে হবে, মা এবং বোনকে সামলে রাখতে হবে। আর সময় নষ্ট না করে পরের দিন আমি জমিদার মশায়ের বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। জমিদার মশাই খুব গম্ভীর মানুষ। তিনি খুব একটা মানুষের সাথে মন খুলে কথা বলেন না, তবে তিনি আমার বাবাকে খুব ভালোবাসতেন। জানি না আমার এই দুর্দিনে তিনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা। এসব ভাবতে ভাবতেই আমি জমিদার মশাইয়ের বাড়ির সামনে চলে আসলাম। আমাকে দেখে জমিদার মশাই খানিকটা দুঃখিত হয়ে বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, ঠাকুরের ইচ্ছায় অকালেই তার প্রাণ হারাতে হলো। এ মানে কাকা, আমি আপনার কাছে একটা দরকারে এসেছি। কি দরকার বলো তবে শুনি। আমার বাবার উপার্জনে আমাদের সংসার চলত, এখন বাবা চলে গেছেন, তাই সংসারের হালটা তো আমাকেই ধরতে হবে। বাবা আপনার এখানে যে কাজগুলো করত, আজ থেকে সেই সকল কাজগুলো আমি করতে চাই। তুমি করতে চাও? জমিদার খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য কিছু করতে পারলে আমার মন খুব ভালো লাগবে। তুমি পড়াশোনা শেষ করেছ, তোমার বাবা যে সকল কাজ করত তুমি সে সকল কাজ করতে পারবে না, তোমার পড়াশোনার ক্ষতি হবে। আমি তোমাকে অন্য একটা কাজ দিচ্ছি। শ্মশান ঘাটের পাশে আমি নতুন একটা গুদাম ঘর তৈরি করেছি, সেখানে রাতে একজন পাহারাদার প্রয়োজন। আমি চাই কাজটা তুমি করো, এতে আশা করি তোমার পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। আমি কিছু না ভেবেই জমিদার মশাইয়ের কথায় রাজি হয়ে গেলাম এবং সেদিনই কাজ শুরু করে দিলাম। রাত তখন খুব বেশি না, কেবলমাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আশেপাশের জনমানবহীন স্তব্ধ পরিবেশ দেখে মনে হচ্ছে গভীর রাত। আমি হাতে ছোট্ট একটা টর্চ আর একটা লাঠি নিয়ে গুদাম ঘরটির সামনে এসে বসে আছি। শ্মশান ঘাটের পাশে গুদাম ঘরটির অবস্থান হওয়ায় সেখানে খুব একটা লোকজনের দেখা মিলে না, তবে মাঝে মাঝে চুরির খবরও পাওয়া যায়।
চারিদিকের এই থমথমে পরিবেশে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাকই আমার সঙ্গী। এমন একটা পরিবেশে একা একা পাহারা দিতে আমার যে খুব একটা ভয় হচ্ছে না, ব্যাপারটা মোটেও তেমন নয়। আমার ভয় হচ্ছে ভীষণ, কিন্তু পাহারা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ আমার একটা কাজ খুব প্রয়োজন, আর এই কাজটা করলে আমি সংসারের খরচ চালানোর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো। আমি এসব ভাবতে ভাবতে কখন যেন মাঝরাত হয়ে গেছে। আকাশের দিকে তাকাতেই দেখি আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। হঠাৎই আমি চমকে উঠলাম। কেমন যেন আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছিল না। ফ্যাক্টরির পাশেই একটু ঝোপ জঙ্গল ছিল। হঠাৎ করে ঝোপটা নড়ে উঠল। আমার বুকের ভেতরটা কেমন জানি অনুভূতি হচ্ছিল, তা আমি বলে বোঝাতে পারবো না। মনে সাহস করে বললাম, কে কে ওখানে? ঝোপের ভেতরে কে? আমার কথার কোনো উত্তর কেউ দিল না। হবে হয়তো ঝোপের ভিতরে শেয়াল বা অন্য কোনো প্রাণীর বাসা। আমি খামোখাই মনে হয় একটু বেশি ভয় পাচ্ছি। আমি মনের মধ্যে একটু সাহস জুগিয়ে এনেছিলাম। ঠিক তখনই কেউ একজন অদ্ভুত কণ্ঠস্বরে বলে উঠল, চলে যাও, এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করতে এখানে এসো না। আওয়াজটা যে আমার পিছন থেকে এসেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস হচ্ছিল না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে আমি পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার পিছনে তো কেউ নেই, তাহলে আমি কার আওয়াজ শুনলাম? মনে হয় ভুল শুনেছি। শ্মশান ঘাটের পাশে ফ্যাক্টরি হওয়াতে হয়তোবা আমি রাতের বেলা পাহারা দিতে ভয় পাচ্ছি, কিন্তু আমি তো এতটা ভীতু নই। আমি চারদিকের স্তব্ধ পরিবেশটা দেখতে লাগলাম। তখনই আমি কোনো কিছু শব্দ শুনতে পাই। শব্দটা শুনে মনে হচ্ছে কোনো মেশিন চলছে, কিন্তু ফ্যাক্টরি তো বন্ধ। তাহলে এই রাতের বেলা মেশিন চালাবে কে? আর এতক্ষণ তো মেশিনের শব্দ ছিল না। ব্যাপারটা আমার কাছে খুব গোলমাল আর অদ্ভুত মনে হচ্ছে। মেশিনের শব্দ ঠিক কোথা থেকে আসছে তা আমি অনুভব করার জন্য এগিয়ে কান পেতে শুনতে লাগলাম, এবং বুঝতে পারলাম গুদাম ঘরের ভেতর থেকে মেশিনের শব্দ আসছে। আমি অনেকটা অবাক হলাম। আরে, গুদাম ঘরে তো কোনো মেশিন থাকার কথা নয়, তাহলে এখান থেকে মেশিনের শব্দ আসছে কি করে? একবার কি ভিতরে গিয়ে দেখব? আমার কাছে চাবি আছে। না থাক, জমিদার মশাইকে না জানিয়ে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আমি গুদাম ঘরের সামনেই বসে রইলাম। মেশিনের শব্দ যেন থামছেই না। রাত যত গভীর হচ্ছে মেশিনের শব্দ ততই বাড়ছে। মনে মনে ভাবলাম, না, এভাবে তো আর চলে না। গুদাম ঘরের ভিতরে গিয়ে একবার দেখা উচিত। তারপর ভয়ে ভয়ে গুদাম ঘরের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু গুদাম ঘরের ভিতরে কোনো মেশিনের অস্তিত্ব তো খুঁজে পেলাম না। গুদাম ঘরে সারি সারি মাল রাখা। তারপর আমি গুদাম ঘরের বাইরে চলে আসলাম। গুদাম ঘরের দরজাটি লাগিয়ে আবারও গুদাম ঘরের বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার কানের কাছে এসে কিছু বলছে। চলে যা, এখান থেকে চলে যা, কেন আমাদের বিরক্ত করছিস? আমি চমকে আশেপাশে তাকালাম, কিন্তু আমি আমার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। তখন আবারও গুদাম ঘরের ভিতর থেকে মেশিনের শব্দ ভেসে আসছিল। এবার শব্দের তীব্রতা পূর্বের থেকেও আরো বেশি ছিল। খানিকটা বিরক্ত হয়ে গুদাম ঘরের দিকে এগিয়ে গেলাম।
ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখার পর আর স্বাভাবিক থাকতে পারলাম না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম গুদাম ঘরের ভিতরে অনেক লোক দাঁড়িয়ে, সবার মুখ একদম ফ্যাকাশে আর চোখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাকে দেখে সবাই হাসতে লাগলো। এরপর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়াতে শুরু করলাম। এমন ভাবে দৌড়াতে লাগলাম যে একটি বারের জন্য আমি পিছনে ঘুরে তাকালাম না। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির উঠানে এসে পৌঁছালাম। এরপরে উঠানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আমার ঘরের বিছানায় দেখতে পাই। আমার মা আর ছোট বোন তমা আমার পাশে বসে আছে। তারপর আমি পুরো ঘটনাটি আমার মাকে জানাই। সব শুনে মা আমাকে বললেন, এখন থেকে অনেক বছর আগে ওই গোদাম ঘরের ওইখানে একটা কারখানা ছিল। একদিন যখন কারখানায় সব শ্রমিকরা কাজ করছিল তখন কারখানায় আগুন লেগে যায়, আর একসাথে অনেক শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই সেই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কেউ সেখানে দিনের বেলায়ও যেত না। সবাই বলে তারপর থেকে নাকি সেখানে সেই লোকগুলোর আত্মা ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে আমি আর কখনোই গুদাম ঘরের পাশে যাইনি।